দেখো, বাংলার কথা যখন আমরা ভাবি, তো মাছ, ডাল, ভাত, আলু ভাজা, দুর্গাপূজা, বাংলা মানুষের মিষ্টি হাসি। তবে বাংলা এই সব কিছুতে আজ সীমিত নেই। বাংলা আজ গোটা ভারতের মধ্যে সব থেকে বেশি মোস্ট পলারাইজ স্টেট অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট অলসো। আজ বাংলা ল অ্যান্ড অর্ডারের অবস্থা এতটাই খারাপ যে সুপ্রিম কোর্ট ছি ছি করছে। অমিত শাহ তো নিজের ক্যাম্পেনিং এ খুব বলছে যে তারা নাকি বেঙ্গলে পাওয়ারে আসলে যে অবৈধ বাংলাদেশে আছে তাদেরকে আর প্রবেশ করতে দেবে না, আর অবৈধ যে বাংলাদেশে আছে তাদেরকে বলে আর থাকতে দেবে না। কিন্তু ঠিক এর অপোজিটে দিল্লি, যেখানকার পুলিশ, যেখানকার ল অ্যান্ড অর্ডার সব কিনা হোম মিনিস্ট্রির আন্ডারে, সেখানে বছরের শুরু থেকে আজ অব্দি প্রায় 807 জন মিসিং। তো এটার জন্য কে দায়ী? হোম মিনিস্টার নিজের অংশে ঠিকঠাকভাবে ল অ্যান্ড অর্ডার মেনে চলতে পারে না, সে কিনা আসছে বাংলাতে অবৈধ বাংলাদেশিদেরকে আটকাতে। আর এর ঠিক অপর দিকে মমতা, যেহেতু কিনা জানেই না, দীর্ঘ 15 বছরে রাজ করার সত্ত্বেও সে নিজের রাজ্যে ঠিকঠাকভাবে আজ ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারে না। তো আজ বাংলার এই অবস্থার জন্য কে দায়ী? কে দায়ী আজ এই বাংলার এই অবস্থার জন্য? ভোটের ঠিক আগে এসআইআর করে প্রায় 90 লাখ নাম বাতিল। সুপ্রিম কোর্ট কি চাইলে এই সমস্ত কিছু ঠিক করতে পারতো না? মিডিয়ার আছে এই অবস্থা, কে দায়ী? এই সমস্ত কিছু বুঝবো আজকের আমরা এই ভিডিওতে। তো দেখো, বাংলার পলিটিক্সকে জানতে গেলে না আমাদেরকে একটু ইতিহাসের দিকে যেতে হবে, আমাদেরকে একটু নাম্বার স্ট্যাটিস্টিকের দিকে যেতে হবে। মোট 294টা বিধানসভার আসন নিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সব থেকে বৃহৎ রাজ্য ইন টার্ম অফ বিধানসভার সিট, যেটা কিনা নেতাদেরকে তো খুবই আকর্ষিত করে, এটাতে নো ডাউট। আর কেনই বা আকর্ষিত করবে না? শুধু বিধানসভার আসন বলে না, প্রায় 42টা লোকসভার সিট এবং 16টা রাজ্যসভার সিট এই বেঙ্গল থেকেই তো আসে। মোটামুটি বলতে গেলে না, যার কাছে বেঙ্গলের পলিটিক্সের চাবি আছে না, তার কাছে ভারতবর্ষের 1/3 পলিটিক্সের দাবদাবা আছে। এ তো গেল নাম্বার আর স্ট্যাটিস্টিকের কথা। এবার আসা যাক বেঙ্গলের ইতিহাসের দিকে। ভারতবর্ষে ব্রিটিশরা থাকাকালীন থেকেই এই যে বেঙ্গল, এটা একটা গুরুত্বপূর্ণ রাজ্য। তখন থেকে ব্রিটিশরা যখন পাওয়ারে ছিল তখন থেকে বেঙ্গলের যে দাবদাপা সেটা গোটা দেশে ছিল। তবে আজ বেঙ্গলে যা হচ্ছে সেটা ইতিহাসের থেকে কম নয়। ভোটের ঠিক আগে এসআইআর করিয়ে প্রায় 90 লাখ নাম বাতিল, যেটা কিনা আমাদের গণতন্ত্রের উপরে একটা কালো দাগ। আজ এই 90 লাখ নাম বাতিল হওয়া আমাদেরকে দেখাচ্ছে যে গণতন্ত্রের কি অবস্থা, মাদার অফ ডেমোক্রেসির কি অবস্থা। আর এই 90 লাখ ভোটার্সদের মধ্যে প্রায় 57 লাখ, আর 64% হচ্ছে হিন্দু ভোটার যাদের নাম বাতিল হয়েছে। আর প্রায় 31 lakhs, মানে 34% যারা কিনা মুসলিম ভোটার্স, তাদের নাম বাতিল হয়েছে। আর এখানে লক্ষ্যের বিষয় এই হলো যে টোটাল পপুলেশনের প্রায় 27% হচ্ছে মুসলিম জনসংখ্যা বেঙ্গলে, কিন্তু এসআইআর তো 34% নাম বাতিল গিয়েছে না। তো গণতন্ত্রের কি অবস্থা আপনারা এখানে ঠিক ভালোভাবেই বুঝতে পারছেন। আর সব থেকে বেশি নাম বাতিল হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে। তবে এই যে নাম বাতিল হয়েছে, এটাকে নিয়ে পলিটিক্যাল পার্টিদের বিভিন্ন রকমের মত রয়েছে। একদিকে বিজেপি যেখানে বলছে যে সব থেকে বেশি নাকি ভোটার মানে বাংলাদেশে থেকে এই মুর্শিদাবাদ আর মালদাতে এসেছে, অপরদিকে টিএমসি আবার বলছে যে এই দুটি জেলাকে টার্গেট করা হয়েছে কারণ এখানে মুসলিম ভোটার্সরা বেশি। তবে যে যা বলুক, এসআইআর এর যে নোংরা খেলাটা না আজকের দিনে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এসআইআর করানো কেন হয়? কারণ যে 2002 লাস্ট যখন এসআইআর হয়েছিল তখন হয়তো কারো নাম ডবল আছে, বা কেউ হয়তো এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন হয়েছে। তো এগুলোকে স্মুথ আর বেটার ভাবে ভোট করানোর জন্য তো এসআইআর করানো হয়। কিন্তু না, এসআইআর আজকে কেন করানো হচ্ছে? এসআইআর তো উল্টা নাগরিকত্ব দিচ্ছে, যেটা কিনা এনআরসির কাজ, যেটা কিনা সিটিজেনশিপের কাজ। কেন্দ্রের বিজেপি সরকার তো বলছে যে রাজ্য সরকার নাকি অবৈধ বাংলাদেশিদেরকে ঢুকিয়ে রাজ্যের মধ্যে ভোট নিচ্ছে। তো আমার কেন্দ্র সরকারের কাছে কোশ্চেন এই যে দেশের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স কার কাছে? আপনার কাছে। দেশের মধ্যে বিএসএফ কার কাছে? আপনার কাছে। তো বাংলাদেশে যদি ঢোকে তাহলে তো দোষ দেখতে গেলে সেইভাবে আপনারই না। আপনার কাছেই বিএসএফ, আপনার কাছেই বর্ডার সিকিউরিটি, তো দেখতে গেলে তো আপনারই ফল যে আপনি বাংলাদেশের আটকাতে সক্ষম নন। মোট 4096 কিলোমিটার বর্ডারের মধ্যে 1000 কিলোমিটার আপনি এতদিন ধরে কভারই করতে পারেননি। মানে খোলা রয়েছে সেই সমস্ত বর্ডার, সেখানটা আপনি কভার করতে পারেননি। আর আপনি উল্টা অ্যালিগেশন লাগাচ্ছেন রাজ্য সরকারের উপর যে রাজ্য সরকার নাকি অবৈধ বাংলাদেশের ঢুকাচ্ছে। তো এটা তো দেখতে গেলে দোষ আপনারই না। আপনি কোন অথরিটিতে যে রাজ্য সরকারের উপর অ্যালিগেশন দিচ্ছেন সেটা তো একটা ভদ্র মানুষের পক্ষে বোঝা তো প্রায় অসম্ভব আজকের দিনে। আচ্ছা, কেন্দ্রের সরকার যখন এতটাই শিওর যে বাংলাদেশিরা ভোট দিচ্ছে, তাহলে আজ অব্দি এসআইআর একটাও কেন বাংলাদেশিদেরকে ধরে দেখাতে পারলো না? এসআইআর যে খেলাটা না আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। প্রথমে বিহার, এখন বেঙ্গল, আসাম, তারপরে হয়তো ইউপি, তারপরে হয়তো অন্য কোনো রাজ্য। মানে বেঙ্গলে 27 লাখ লোক এখনো অপেক্ষা করে রয়েছে যে না তাদেরও নাম আসবে,
তারাও ভোট দেওয়ার অধিকার পাবে। বেঙ্গলের লোকেদের মধ্যে আজকের দিনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়িয়েছে যে না, এবার যদি ভোট না দেই না, তাহলে কোনোবারই ভোট দিতে পারবো না, আর নাগরিকতাও চলে যাবে। এসআইআর প্রভাব এতটা যে ভাবুন, বড় বড় লোকের নাম কেটে যাচ্ছে। আমরা কোথায় সেখানে মধ্যবিত্ত লোক, সাধারণ লোক কি আর চাইবে এত ঝামেলার পর ভোট দিতে? লোকজনের তার বিশ্বাসই থাকবে না এই সিস্টেমের ওপর। তার দায়িত্ব বোধ, বিশ্বাস, ভরসা সব উঠে যাবে এই সংস্থাদের ওপর থেকে। আর যখনই এই সংস্থাদের ওপর থেকে সব দায়িত্ব বোধ বিশ্বাস উঠে যাবে না, তখনই পাওয়ারে আসে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টও যে এই ব্যবহারটা করছে না আজকের দিনে, হয়তো সুপ্রিম কোর্টের ওপরও লোকজনের আর ভরসা থাকবে না। আর বুঝাচ্ছি কিভাবে, দেখো বেঙ্গল যেখানে কিনা ভোট হচ্ছে, সেখানে শুধুমাত্র 2% হার আর জিতের সিদ্ধান্ত হয়, সেখানে 15% লোকজনকে আমরা ভোট দেওয়া থেকেই বঞ্চিত করে দিচ্ছি। আর এই জিনিসটা সুপ্রিম কোর্ট খুব ভালো করে জানে, সে জানা সত্ত্বেও চুপ করে রয়েছে। সুপ্রিম কোর্ট কথা তো বলছে খুব ভালো ভালো, বলছে যে না এটা তো ডেমোক্রেটিক রাইট না, এটা তো গণতন্ত্রের হত্যা, কিন্তু করছে কিছুই না। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট তো এটা বলছে যে না, যাদের নাম কাটা গেছে তাদের সাথে তো খুব খারাপ হয়েছে, তো তোমরা এক কাজ করো, অ্যাপিলেট ট্রিব্যুনাল কোর্টে যাও, সেখানে গিয়ে কেস করো, যতদিন অবধি রায় না বের হয় ওয়েট করো। আর যদি ভোট দেওয়ার সময় পেরিয়ে যায় তাতে কি আছে, না হয় নেক্সট বার দিবে। বারে মাদার অফ ডেমোক্রেসি, ভোট দেওয়া যেটা কিনা একটা গণতান্ত্রিক অধিকার, সেখানে সুপ্রিম কোর্ট বলছে যে না এবার থাক, পরের বার ভোট দিও। কি অবস্থা গণতন্ত্রের, আপনারা এখান থেকে আইডিয়া করতে পারেন। সুপ্রিম কোর্টের যে চুপ থাকা, এই যে সাইলেন্স, এটা আপনারা এখান থেকেও আইডিয়া করতে পারেন যে 90 লাখ নাম বাতিল গিয়েছে, তাদের মধ্যে 27 লাখ নাম এমন যাদের কিনা লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি, হয়তো লাস্ট এসআইআর এ 2002-এ যে লাস্ট এসআইআরটা হয়েছিল, সেখানে হয়তো কারোর নামের অক্ষরে ভুল আছে বা টাইটেলে ভুল আছে, তাদেরও নাম কাটা গিয়েছে এই নতুন এসআইআর এর মধ্যে। তো আমাদের বাংলাতে একটা নিয়ম আছে যে একটা মহিলার যখন বিয়ে হয়ে যায়, তার যে সারনেম সেটাকে চেঞ্জ করে আবার আরো একটা সারনেম বসানো হয়। তাহলে সেখানে কিভাবে ইম্প্যাক্ট করবে এই জিনিসটা আপনারা একবার ভাবুন। আচ্ছা, বিহারও তো এসআইআর হয়েছিল, তো সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নাম কেন কাটা হয়নি? এই সমস্ত গেল কোর্ট সমস্ত কিছুর ব্যাপার। এবার আসা যাক মিডিয়া ন্যারেটিভের উপর। বাংলাতে যেভাবে মিডিয়া ন্যারেটিভকে কন্ট্রোল করা হচ্ছে, যেভাবে ক্যাম্পেনিং করা হচ্ছে, হয়তো কোনো ইলেকশনে এমনটা দেখা যায়নি। হয়তো কি দেশের কি কোনো ইন্টারন্যাশনাল সংস্থা তো এরকম লেভেলের ক্যাম্পেনিং দেখা যায়নি। যেভাবে ভয় দেখিয়ে ক্যাম্পেনিং করা হচ্ছে না আজকের দিনে, যেমন বিজেপিরই ক্যাম্পেনিং যে ধর্ষণ বাঁচাতে গেলে আজকের দিনে বিজেপিকে ভোট দিন। নট অনলি বিজেপি, অলসো টিএমসিও নিজের ক্যাম্পেনিংয়ে দেখাচ্ছে যে কিভাবে বাংলাকে ভুলিয়ে দিয়ে অন্য রাজ্যের মধ্যে মারপিট করা হচ্ছে। এটাও একটা এক ধরনের গণতন্ত্রের হত্যা। কেন তুমি ধর্ষণ এমন একটা সেন্সিটিভ জিনিসের ভয় দেখিয়ে তুমি ভোট নেবে? তোমার কাছে কি কোনো ডেভেলপিং টপিক নেই? তোমার কাছে কি ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথা নেই? তোমার কাছে কি ডেভেলপিং কোনো স্টেট নেই যে এই রাজ্য এইভাবে আমরা যারা থাকাকালীন এত বিকাশ করেছে, এবার এই রাজ্যে আসলে হয়তো এই রাজ্যের মতো আমরাও আপনাদেরকে বিকাশ করে দেবো? কেন তোমার কাছে এই সমস্ত টপিক নেই? আজ যদি আমি এনসিআরবির ডাটা দেখি না, তাহলে মোস্ট রেপ কেস ফাইল করা হয় রাজস্থানে, যেখানে কিনা অলরেডি বিজেপিরই সরকার আছে। তবে শুধু বিজেপি না, আর টিএমসিরও ক্যাম্পেনিং আমরা এই ব্যাপার থেকে আন্দাজ করতে পারি যে টিএমসি তার ক্যাম্পেনিংয়ে দেখাচ্ছে যে কিভাবে নন বেঙ্গলি স্টেটগুলোতে বেঙ্গলি বললে মারধরা করা হচ্ছে। কেন কয়েকদিন আগে তো বেঙ্গলেও এমন একটা কিছু ইউটিউব চ্যানেল, আই থিঙ্ক ফেসবুকে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লোক আছে যে কিনা বাংলাতে বাংলা না বলতে গেলে মারছে লোকজনকে। কেন মমতা সরকারের ল এনফোর্সমেন্ট কোথায় গেছিল তখন? কেন তারা কেন আটকাতে পারেনি এই সমস্ত কাজ দেশকে? আসলে সত্যি বলতে দোষ না এদের, না দোষ হচ্ছে আমাদেরই। আমরাই তো মিডিয়াদেরকে টিআরপি দেই না যে কোন মুখ্যমন্ত্রীর পা ভেঙে গেছে, কোন প্রধানমন্ত্রী কোন দোকানে এসে ঝালমুড়ি খেয়েছে, কেন মুখ্যমন্ত্রীর পা এর আগের বছর বিধানসভা ভোটে ভেঙে গেছিল, এবছর কেন ভাঙেনি, কোন মন্ত্রী বাবরি মসজিদ বানাচ্ছে, কোন মন্ত্রী হিন্দু রাম মন্দির বানাচ্ছে। আসলে আমাদের সমস্ত কিছু নজর তো এইসবেরই ওপরও না। আমরা কোনোদিনও আসলে কথা তুলি না যে কোন মন্ত্রী কতটা শিক্ষা দীক্ষার দিকে উন্নতি করলো, কোন মন্ত্রী কতটা স্বাস্থ্য ব্যবস্থার উপর উন্নতি করলো, কোন মন্ত্রী কতটা ইনফ্লেশন মানে জিনিসপত্রের দামের উপর দিকে উন্নত করলো। আর সব থেকে বড় ভাবার বিষয় এই হলো, সরকার ফ্রিতে রেশন তো দিচ্ছে কিন্তু সেই রেশন গ্রহণযোগ্যতা নয়। সরকার ফ্রিতে শিক্ষা তো দিচ্ছে কিন্তু সেই শিক্ষা গ্রহণযোগ্যতা নয়। সরকার ফ্রিতে স্বাস্থ্য ব্যবস্থাও দিচ্ছে কিন্তু সেই স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। আর এগুলোর সব কিছু ফল কি হয়, সেই ঘুরে ফিরে এক সমস্ত কিছুর দিক থেকে আমাদেরকে প্রাইভেটের দিকে দেখতে হয়। আর প্রাইভেটের তো যে অবস্থা, প্রতি বছরের পর বছর জিনিসপত্রের দাম অলরেডি বাড়তেই আছে। তাই আমাদেরকে সব থেকে প্রথমে না নিজের এই দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করা দরকার। আর এই ফালতুর খবরে টিআরপি দেওয়াটাও বন্ধ করা দরকার। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এসআইআর নিয়ে আওয়াজ ওঠানো দরকার।
কারণ আজ বিজেপি পাওয়ারে আছে, বিজেপি এটাকে জিনিসটাকে ইউজ করছে, কারণ হয়তো অন্য কোনো পার্টি আসবে সেই জিনিসটাকে ইউজ করবে। তাই আজই এটাকে বন্ধ করা দরকার। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করুন, সরকারের রায়ের বিরুদ্ধে কোয়েশ্চেন করুন, কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।